এই মহিলা কনভেনশনের আজকে এই অনুষ্ঠানে সভানেত্রী তথা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সম্মানী চক্রবর্তী মহোদয়, মঞ্চ বহিষ্ঠ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার সাহা মহাশয়, মঞ্চ বহিষ্ঠ বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি প্রখ্যাত আইনজীবী বিদুষনাথ বিশ্বাস মহাশয়, আদিবাসী কংগ্রেসের মাননীয় চেয়ারম্যান, মঞ্চে উপবিষ্ট ত্রিপুরা মহিলা কংগ্রেসের নেতৃত্ব, যুব কংগ্রেসের সভাপতি, আমাদের ওবিসি ডিপার্টমেন্টের মাননীয় চেয়ারম্যান, এনএসইউআই সভাপতি এবং অন্যান্য সেল ডিপার্টমেন্টের নেতৃত্ব, সমবেত ডেলিগেট গ্রুপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে আগত ডেলিগেটস, একটা শক্তি আলোচনার মাধ্যমে আমি আমার বক্তব্যটা শুরু করতে চাই। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। আমার সামনে যারা বসে আছে এই যে দুর্গা মা দুর্গার স্তুতি, যে পাওয়ার, যে ধৈর্য, যে ক্ষমতা, তার বাহক হচ্ছেন আপনারা। কাজে আপনাদেরকে আরাধনার মাধ্যমে আমি আমার আলোচনাটা শুরু করতে চাইছি, কারণ আমি বিশ্বাস করি মাতৃশক্তির উপরে কোন শক্তি হতে পারে না যেটা আপনাদের মধ্যে রয়েছে। এটাকে খুঁজে বের করার জন্য আমার মায়েদের, বোনদের কাছে আমার বিনম্র অনুরোধ, সমবেত মায়েরা, বোনেরা, এমন একটি দলের কর্মী আমরা, যেই দল শুধু আমাদের কথা বলার স্বাধীনতাই দেয়নি, চলাফেরা করার স্বাধীনতা দেয়নি, যেটা আগে মধ্যযুগের সময় কেউই স্বাধীনভাবে কথা বলতে পারত না। ব্রিটিশ শাসনের সময় চলাফেরা করার মধ্যে নিষেধাজ্ঞা জারি ছিল। লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ, বলিদানের ইতিহাস কংগ্রেস দলের, আমরা যে দল করি কংগ্রেস দলের পেছনে রয়েছে, সেই দলের সৈনিক, সেই দলের মহিলা কর্মীরা হচ্ছেন আপনারা। আপনাদের পেছনে আপনাদের তাড়া করে বেড়ায় বলিদানের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। যে দল মায়েদের নিয়ে নতুন দিশা দেখাতে চায়, সেই দলকে শক্তিশালী করা ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই বন্ধুরা। বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি, রাজীব গান্ধী, ডক্টর মনমোহন সিং, পিভি নরসিংহ রাওরা, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা চাইছেন দেশকে একবিংশ শতাব্দীর দিকে নিয়ে গিয়ে
একটা পাওয়ারফুল অর্থনৈতিক সামাজিক দিক দিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র বানানো, কিন্তু এই চিন্তা ভাবনার মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে বর্তমান শাসক গোষ্ঠী, যাদের চিন্তা ভাবনা এখন ওই মধ্যযুগের চিন্তা ভাবনার মধ্যে তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। অর্থাৎ আদিবাসী এসটি সমাজের লোকরা মন্দিরে যেতে পারবে না, এক কুয়োর জল খেতে পারবে না। ঘৃণা করো যারা হিন্দু ধর্ম না, যারা মুসলমান তাদের ঘৃণা করো, যারা খ্রিস্টান তাদের গির্জা ভাঙো, যারা বুদ্ধিস্ট তাদের সঙ্গে অসহযোগিতা করো। এই চিন্তা ভাবনার মধ্যে আদর্শ বর্তমান শাসন যারা আছেন ভারতীয় জনতা পার্টির নামক একটি ফ্যাসিস্ট দল। কাজেই তারা সংবিধান তারা মানেন না। আজকে যাদেরকে সামনে নিয়ে আমরা যার জন্মতিথিতে আমরা পুষ্পার্পণ করলাম, যার জন্য আজকে এখানে স্বাধীনভাবে কথা বলতে পারছি, মতামত প্রকাশ করতে পারছি, আমরা অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা লড়াই চালিয়ে যেতে চাইছি। আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, তাকে আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কটূক্তি করতে তারা দ্বিধাবোধ করেন না। তাদের ভেতরে যে জিজ্ঞাসা, তাদের ভেতরে যে ঘৃণা, এই জিনিসগুলো কিন্তু বেরিয়ে আসতে আস্তে আস্তে তাদের মুখোশটা আস্তে আস্তে খসে পড়ছে। চিন্তা হবে বন্ধুরা, আপনাদের 1925 সাল যে দল আজ থেকে প্রায় 100 বছর আগে 1925, আমার যদি মেমোরি আমার যদি বিট্রে না করে, ঠিক 100 বছর আগে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী হিসাবে চেয়ারে বসেন স্বাধীনতা সেনানী সরোজিনী নাইডু মহোদয়। এবং এই সরোজিনী নাইডু বসার পর এই দলের সাথে প্রচুর সংখ্যক মহিলারা যুক্ত শুরু করলেন। 1930 সালে যখন ডান্ডি মার্চ অনুষ্ঠিত হয়, ও বিভিন্ন দেশবাসী বিশেষ করে মহিলা তারা বাড়ি থেকে বেরিয়ে এসে এই ডান্ডি মার্চের মধ্যে অংশগ্রহণ করলেন। এবং 1942 সালে ব্রিটিশ তুমি ভারত ছাড়ো যে আন্দোলন মহাত্মা গান্ধী আহ্বানে লাখো লাখো মহিলারা তারা রাস্তায় নেমে অসুবিধা আন্দোলন, ভারত তুমি ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, এই আন্দোলনের সামিল হলেন। আজকে আপনাদের দেখে হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাসটা পুনরাবৃত্তি হয়। আমার মনে হচ্ছে আগামী দিন এই রাজ্যের মহিলারা যতই বাধা আসুক না কেন, যতই পৃথিবীর চোখ রাখাক না কেন, যতই অত্যাচার হোক না কেন, আমার মাতৃশক্তি ঘর থেকে বেরিয়ে আসবে দুর্গা রূপে, শক্তি রূপে, এবং এই অসুরগুলোকে ভোগ করবে। আমার মনে কোনো সন্দেহ নেই। দেশ পিছিয়ে যাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, মানুষকে মানুষের মতো লড়িয়ে দিচ্ছে। ধর্মের নামে লড়াই, জাতপাতের নামে লড়াই, যেটা হতো ব্রিটিশদের আমলে, যেটা হতো মুঘলদের আমলে, যেটা হতো মধ্যযুগের অত্যাচার, সেই জায়গায় ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটাই আমাদের কাছে এখন চ্যালেঞ্জ। কি এই যে আমাদের যে ক্ষমতা,
যেটা ভারতবর্ষের সংবিধান প্রদত্ত, সেটাকে আমরা বুকে আগলে রেখে এটাকে অক্ষত রাখতে পারবো কিনা, এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের মনের যে আদিবাসী এবং এসসি তুমি যে ঘৃণা, শুধু তাদের লোকই না, কথাবার্তাই না, তাদের আচরণও ধরা পড়ছে। ভুলে গেছে মহারাষ্ট্রে, আরে মধ্যপ্রদেশ, আর গায়ে প্রস্রাব করে দিল। ভুলে গেছেন আপনারা? খবর দেখেনি আপনারা? সামাজিক মাধ্যম টিভি পর্দায় দেখেনি আপনারা? আমার দায়িত্ব শুধু মনে করিয়ে দেওয়া। তপশিলি জাতি হওয়াতে বেদম অত্যাচার, অথচ কংগ্রেস দল এসপি এসসি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, তাদের উপর যদি কোনো অত্যাচার হয় আইনকে আরো করা রাস্তা, এই কনস্টিটিউশন সংবিধানকে সংশোধন করে তাদের জন্য কঠোরতম আইন এখানে আমাদের দেশের মধ্যে আছে। কিন্তু সেগুলোকে, এই আইনের ধারাগুলোকে যত অত্যাচার হোক না কেন, আমরা দেখি না এই সেকশন গুলোকে ইনসার্ট করতে। কাজেই ওবিসি, এসসি, এসটি, সংখ্যালঘু, তাদের ভেতরে যে ঘৃণা, সেটা বারংবার প্রকাশিত হচ্ছে। আমার মায়েরা, বোনেরা, একমাত্র কংগ্রেস দল সংবিধান ৭৩, যদি এই যে পঞ্চায়েতের একজন প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি এখানে এসে বক্তব্য রাখলেন, এই যে রিজার্ভেশন, এই যে আসন সংরক্ষণ, ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে এগুলোকে আপনাদের কাছে দিয়ে দিয়েছে কংগ্রেস সরকার। ৭৪তম সংবিধান সংশোধন, আরবান বডি গুলোকে সংশোধনের মাধ্যমে ওখানেও আসন সংরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই কংগ্রেস দল, ডক্টর মনমোহন সিং সরকার ২০১১ সালে ভাবলেন আমরা পঞ্চায়েতি রাজ, আমরা আরবান ডেভেলপমেন্টে আমরা অ্যামেন্ডমেন্ট আনলাম। আমার উত্তর পূর্বাঞ্চলের ৪টি রাজ্য রয়েছে, আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, যেখানে 6 শিডিউলের মাধ্যমে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা হয়েছে। এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গুলোকে তাদের আরো বেশি অটোনমি দেওয়া দরকার, এবং ওখানেও এই যে অ্যামেন্ডমেন্টের প্রেক্ষিতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা, এই ভিলেজ কমিটি নির্বাচন যেগুলো এখন বিভিন্ন পার্টি ডিমান্ড করছে, সেখানেও ত্রিস্তরীয় ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ওই যে সংবিধান সংশোধন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে ২০১১ সালে মনমোহন সিং এর সরকার এই ৪টি রাজ্যের সরকারের কাছে এবং প্রত্যেকটি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাছে তার সরকার একটা ড্রাফট তৈরি করে যে আমরা এইভাবে সমর্থ করতে চাইছি, তোমরা তোমাদের মতামত ব্যক্ত করো। জানেন, বাকি ৩টি স্টেট তখন তাদের মতামত দিয়ে মনমোহন সিংকে সাধুবাদ জানিয়ে তারা পাঠিয়ে দিলেন। কিন্তু ব্যতিক্রম আমাদের ত্রিপুরা। আমাদের ত্রিপুরায় যিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, আমাদের এডিসির হাতে যারা দায়িত্ব ছিল, সিপিএমের দখলে ছিল, তারা চাইছিল না প্রাণে প্রাণে যে এডিসির হাতে আরো অধিক ক্ষমতা যাক, তারা চাইছিলেন না। কাজে এই ২০১১ সালে প্রেরিত, কেন্দ্রীয় সরকার দ্বারা প্রেরিত এই যে এডিসি মোর অটোনমির যে ট্রাস্ট, যে প্রপোজালটাকে, সেটাকে আটকে রাখেন, সাইবন্দি করে রাখেন, মতামত দিয়ে পাঠান। 11 গেল, 12 গেল, 13তে যখন আবার রিমাইন্ডার পাঠালো কেন্দ্রীয় সরকার, বারংবার রিমাইন্ডার, আরে ভাই ত্রিপুরা মুখ্যমন্ত্রী, ত্রিপুরা চিফ সেক্রেটারি, তোমাদের কাছে আমরা 2011 সালে পাঠালাম, তোমরা এখনো পাঠাচ্ছ না, মতামত দাও। তখন গিয়ে হইচই, যখন আমাদের গোচরও এলো জিনিসটা,
আমরা তখন হইচই যখন বাঁধালাম, তখন গিয়ে তারা তড়িঘড়ি করে মতামত দিয়ে 2013 সালের জুলাই মাসে তার রিপোর্ট পাঠায়। এবং রিপোর্ট পাঠালেই চলে না, মতামত দিয়ে পাঠায়। তারপর এটা স্ট্যান্ডিং কমিটির কাছে যায়, স্ট্যান্ডিং কমিটি থেকে বেরিয়ে এসে এটা পার্লামেন্টে প্লেস করতে হয়। স্ট্যান্ডিং কমিটির মিটিং তখন আস্তে আস্তে পার্লামেন্ট শুরু হতে, মানে পার্লামেন্ট নির্বাচন এসে গেল। কাজে ওই স্ট্যান্ডিং কমিটি থেকে এই যে খসড়া যে বিলটা, যে ড্রাফট যে বিল, সেটা আর পার্লামেন্টের মধ্যে আমরা পাশ করাতে পারিনি। সরকারের পরিবর্তন ঘটে গেল। এবার সরকারের পরিবর্তন কেন ঘটলো 2014 সালে? এটা জানেন? কংগ্রেসের অপরাধ। কি অপরাধ? কংগ্রেস আদিবাসীর লিগে চিন্তা করে, কংগ্রেস সংখ্যালঘুদের জন্য চিন্তা করে, কংগ্রেস ওবিসির জন্য চিন্তা করে, কংগ্রেস তফসিলি জাতি ভুক্ত সম্প্রদায় লোকদের জন্য চিন্তা করে। সর্বোপরি কংগ্রেস দলটা গরিব, শ্রমিক, মেহনতি মানুষের দল। কার গাল ফুলল? আদানি। কার গাল ফুলল? আম্বানি। বড় লোক কইল, আরে কংগ্রেস 10 বছরের কংগ্রেস, আমি বড় লোক, আমি কর্পোরেট, আমার চিন্তা করতো না। আমি আদানি, আমার চিন্তা করতো না। আমি আম্বানি, আমার চিন্তা করতো না। কংগ্রেস শুধু গরিবের চিন্তা করলে হইব? কিন্তু ভাবনা আইল। আর কংগ্রেস একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্তগুলো নিতে শুরু করলেন। কি কি মনে করিয়ে দিই আপনাদেরকে। প্রথম, কাজের অধিকার আইন প্রণয়ন, এনজিএনরেগা আইন পাস পার্লামেন্টে কংগ্রেস দ্বারা বাধা। তাদের থেকে সব বলছিল ये भारतवर्ष का इतिहास में सबसे बड़ा मजाक কে বলছিল? বিজেপি। কে বলছিল? সিপিএম। নির্বাচনী বৈতরণী পার হওয়ার রাস্তা কংগ্রেস প্রতিশ্রুতি দিল। পার্লামেন্টের পর এই আইন প্রণয়ন করে দেখিয়ে দিল কংগ্রেস যা করে তা করে। তারপর একটা গেল। তারপর কি? আমাদের মূল ভিত্তি স্লোগান রুটি কাপড়া और मकान। ওই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ কি করলো? এরপরে রুটি খাওয়া, ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্যের অধিকার, কোন ভারতীয় যদি না খেয়ে না মারা যায় আইন প্রণয়ন করো। রাইট টু ফুড সিকিউরিটি অ্যাক্ট পার্লামেন্টে পাস হলো ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে, সোনিয়া গান্ধীর তত্ত্বাবধানে। গেল দুই, কাজ গেল, খাদ্য গেল। তারপর কি থাকে? স্বাস্থ্য। তো মানুষের স্বাস্থ্য, কাজে স্বাস্থ্যের গ্যারান্টি দিতে হবে। দেখ, হাসপাতালে গেলে কঠিন রোগ হলে সে যাতে চিকিৎসা বিনা চিকিৎসায় মারা না যায়, চালু হলো স্বাস্থ্যের অধিকার আইন। এই যে আগে স্মার্ট কার্ড, এখন আয়ুষ্মান ভারত, বিভিন্ন যে প্রকল্প, এগুলো সম্ভব হয়েছে এই স্বাস্থ্যের অধিকার আইন পাস হওয়ার। আর কি বলল? যে মানুষকে জাগ্রত করতে গেলে শিক্ষার প্রয়োজন। শিক্ষিত করো ভারতবর্ষের পরবর্তী প্রজন্মকে। রাইট টু ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশন অ্যাক্ট পাস হলো পার্লামেন্টে। যে ভারতবর্ষের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করো, মিড ডে মিল চালু করো, স্কুলে আকৃষ্ট করো। তারপর কি? জনজাতি আদিবাসীদের জন্য কি? বনাধিকার আইন। তারা আদিবাসী, তাদের অধিকার রয়েছে, বনের উপর অধিকার রয়েছে। বনাধিকার আইন। এই যে পাট্টা আপনারা পেয়েছেন, এই পাট্টা কংগ্রেসের দেয় বন্ধুরা। করাপশন, তথ্য জানতে পান না, তথ্য জানার অধিকার আইন পাস করলো। এত কিছু একের মনে যখন গরিব অংশের মানুষের লিখা করে, ওই আদানি আম্বানির জাল তুলে গেল। কি করলো? করলো কি? ন্যাশনাল যে মিডিয়া,
আজতক, ইন্ডিয়া টুডে, জি টিভি, টাইমস নাও, রিপাবলিক, যত সব ন্যাশনাল চ্যানেল আছে সবটির মধ্যে আদানি তার শেয়ার হোল্ডার হয়ে গেল। 70%, 80% শেয়ার হোল্ডার হয়ে গেল। এখন টিভি আদানি যা চায় টিভির মধ্যে তা দেখাইতে বাধ্য। তারা কয়ে যে कांग्रेस को नंगा करो, कांग्रेस की खिलाफ झूठ मूठ का आरोप तैयार करो, जनता के विभ्रांत करो, जनता के गुमराह करो। क्यों? क्योंकि ये कांग्रेस पार्टी सिर्फ गरीबों के लिए है। हम अमीर लोग हैं, हमारा स्वार्थ नहीं देख रहे हैं। ताদের স্বার্থ লাগে সিদ্ধি হচ্ছে না कांग्रेस দ্বারা। কাজে कांग्रेसের নামে 2G কয়লা, 2G স্পেকট্রাম দুর্নীতি, 4G স্পেকট্রাম দুর্নীতি, কয়লা দুর্নীতি, একের পর এক মানুষকে বিভ্রান্ত করার জন্য কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস জোর 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 এরকম বলতে শুরু করলো সমস্তগুলো মিডিয়া। আজকের তারিখে মোদী সাহেব প্রায় কত বছর, 11 বছর অতিক্রম করলেন প্রধানমন্ত্রী। একজন কংগ্রেস, এই যে আরো একজন কংগ্রেসের নেতা বাদে একজন কংগ্রেসের কর্মীরে তারা অ্যারেস্ট করতে পারছে না যে কয়লা ঘোটালার মধ্যে তুমি জড়িত আছো, তুমি 2G স্পেকট্রামে জড়িত আছো, তুমি 4G স্পেকট্রামে জড়িত আছো। একটা এই যে চিল্লালো মানুষকে বিভ্রান্ত করলো টিভি পত্রিকার মাধ্যমে, একটা স্ক্যানের কোন কুল কিলানা করতে পারলেন না। ডক্টর মনমোহন সিং মর্মাহত, কথা বলতে না, কাজ করতে ভালো আসছে না। আজকে দেশ এই জায়গায় যতটুকু আমাদের জিডিপি আমাদের হাতে একটা সময় ছিল দেশ থেকে তুলতে হয়েছিল, আগামী এক সপ্তাহ টাকা ছিল না দেশকে চালানোর জন্য। আমরা ঋণের বোঝা আমাদের দেশের রিজার্ভ গোল্ড WMA1 মনিটারি ফান্ডে বন্ধক রেখে আমাদেরকে টাকা আনতে হয়েছিল। মানে দেশ আগামী 10 দিন এক সপ্তাহ চলবে সেই টাকা পর্যন্ত ছিল না, ঋণগ্রস্ত হয়ে গেছিল অকংগ্রেস সরকার দ্বারা। তখন 1991 সালে এই ডক্টর মনমোহন সিং এর যখন ফিনান্স মিনিস্টার, যখন আমাদের পিভি নরসিংহ রাও যখন দেশের প্রধানমন্ত্রী, তখন সমস্ত বাধা এই সিপিএম, এই বিজেপি কি দাঙ্কেল চুক্তি, গেট চুক্তি বিরোধিতা করো, লিবারেশন মতে হাঁটবে না, দেশ আলাদা হয়ে যায়, দেশ আবার নতজানু হয়ে যায়, দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কাজে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার মডেলে নামতে শুরু করলেন। কিন্তু আমরা বিচলিত হইনি। আমরা কাছে যে হাম পাওয়ার में रहे ना रहे, हमको देश को बचाना है, কাজে এই ছাড়া কোনো বিকল্প নেই। ওই তখন ফাইলে শুরু করলেন এই কমিউনিস্ট বিরোধিতা করতে। এই চায়না 1985 সালে 1985 আমাদের আগে বহু আগে তারা লিবারেশনের পর বিদেশি পুঁজি দেশে থাকতো। আজকে বিভিন্ন বিদেশি পুঁজি যে দেশে আসছে, বিভিন্ন মাল্টি এমএনসি কোম্পানিগুলো দেশে এসে তার ব্যবসা করছে, কম্পিটিশন বেড়ে গেছে। আজকে সমস্ত ক্ষেত্রে কম্পিটিশন, এতে মানুষের সুবিধা হয়েছে, এতে দেশের অগ্রগতি হয়েছে, দেশের হাসপাতাল করতে শুরু করেছে, দেশের স্কুল কলেজ করতে শুরু করেছে। স্পেস টেকনোলজিতে আমার দেশের নাম হচ্ছে। এই সম্ভব সবকিছু হচ্ছে কংগ্রেসের কারণে। কাজে মায়েরা বলুন, এই কথাগুলো বলছি আপনাদের উপলব্ধি করার জন্য যে কংগ্রেস ছাড়া দেশের কথা কেউ ভাবে না। সে দেশ দুর্নীতিগ্রস্ত একদম ইনস্টিটিউশনালাইজ, একদম নিচু থেকে আপনাদের কাছে, আপনি তো এই রাজ্যের বাসিন্দা, আপনারা বুঝতে পারছেন, একদম বুথ লেভেল থেকে শুরু করে তার জন্য এদের মধ্যে বুথ প্রেসিডেন্ট নিয়ে কারাকারি, মন্ডল নিয়ে কারাকারি, জেলা সভাপতি নিয়ে কারাকারি, রাজ্য সভাপতি হবেন কে কারাকারি, কারণ মা কমিশন
কমিশন বাণিজ্যের সাথে জড়িত অধিকাংশ নেতা মন্ত্রী বিধায়করা এবং ওই বুথ থেকে শুরু করে মন্ডল জেলা প্রদেশ সবাই একটা সেকশন লোক আজকে বড়লোক হচ্ছে। আর যারা ভারতীয় জনতা পার্টি সমর্থন করেছিলেন অনেক স্বপ্ন নিয়ে, তারা চুরি করতে পারেন না, তারা বোঝা। তারা মানুষকে মারতে পারেন না, তারা দলের বোঝা। তারা বয়োজ্যেষ্ঠ অপমান করতে পারেন না, তারা বোঝা। মানুষের বাড়িতে আক্রমণ করতে পারেন না, তারা বোঝা। সংখ্যালঘু দেখলে ঘৃণা করতে পারেন না, বিজেপি করেন, তারা বোঝা। তাদেরকে পথ থেকে ছড়িয়ে দাও। আলো তাদেরকে, যারা মানুষকে গায়ে ফেলে তাদের ভোটাধিকার হরণ করতে পারবে, যারা মানুষকে ঘৃণা করবে, যারা হিন্দু মুসলমান করে 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 মানুষকে একত্রিত করতে পারবে, যারা মুসলমানদেরকে ঘৃণা বসাতে পারবে, তাদেরকে পথ দাও। আমি আহ্বান রাখছি মঞ্চ থেকে আপনাদের মাধ্যমে এই বিজেপি অটল বিহারী বাজপেয়ী এমপি আপনাদের সুষমা স্বরাজ যে বিজেপি না, এই বিজেপি মোদী অমিত শাহর বিজেপি, কর্পোরেটের বিজেপি। পাগল, নেশায় পাগল হয়ে গেছে। দেশের কত বড় অপমান, দেশের কত বড় অপমান। मोदी है तो मुमकिन है ट्रंप शपथ है। कत सांघातिक। पापा 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 ने युद्ध रुकवा दिया एडवर्टाइजमेंट करे पार्लियामेंट आगे। वो यूक्रेन और रशिया युद्ध लगी किरकम अवस्था है, पापा ने युद्ध रुकवा दिया। মানুষকে কত বড় বিভ্রান্ত করে মানুষকে ভোটে জেতার জন্য এই জিনিসগুলো পূর্তি করতে হবে। আমার আহ্বান থাকে আপনাদের কাছে, বেরিয়ে এসছেন একটা মনে মনে শপথ নিয়ে। কি শপথ? আমার ত্রিপুরা রাজ্যকে সুন্দর করে গুছিয়ে তুলতে হবে। এই দেশের সাথে আমাদের দেশের অপরাজ্য, এই দেশ পিছিয়ে যাচ্ছে। এই দেশের অর্থনীতি পর্যদস্ত হতে চলছে। আজকে আপনারা নাজেহাল, আপনাদের আয় বাড়েনি, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমার আপনার নাগালের বাইরে, সাধারণ মানুষের নাগালের বাইরে, জীবনদায়ী ওষুধ মানুষের নাগালের বাইরে। মানুষ বাঁচবে কিভাবে? মানুষ চলবে কিভাবে? মানুষের তো আয় পাচ্ছে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম अच्छे दिन आएंगे। मायरा बोलेगा अच्छे दिन आना है कि नहीं आना? सर्वत आना है। গ্যাসের দামটা কত ছিল নরেন্দ্র মোদীর সময়? মানে আমাদের কংগ্রেস জমানায় 415 টাকা। 415 টাকা সিলিন্ডার। এই 415 টাকা সিলিন্ডার বলছিল ये पूरा वक्त है, ये पूरा दिन है, मोदी को लाओ अच्छे दिन हम लाएंगे। কি হলো? এখন সিলিন্ডার কত দিয়ে গেলেন? 1200 টাকা নিচ্ছে না। পেট্রোল ডিজেল তারপরে ওই 50-60 টাকা, 60-65 টাকা, এখন 100 বিভিন্ন রাজ্যে 100 টাকার উপরে চলছে। সরষের দাম কত কত ছিল? মুগ ডালের দাম, মুসুর ডালের দাম। আপনারা বাজার করেন, আপনারা জানেন। কাজে দিনকে দিন জিনিসের দাম মানুষ। কারণ কি? রাহুল গান্ধী বলেন কর্পোরেশন ট্যাক্স, এই যে জিএসটি। সকালবেলা উঠে একটা টুথব্রাশ নেই হাতে, এই যে টুথব্রাশটা কিনি আমরা, এটা হচ্ছে জিএসটি। টুথপেস্ট নেই, জিএসটি। পুরো জীবন আপনি কি খাই? চা, চা পাতার মধ্যে জিএসটি। চায়ের সঙ্গে দুধ হয়, জিএসটি। চিনি লাগে, জিএসটি। গেল চা, বিস্কুট, জিএসটি। গেল সকালবেলা টিফিন, তারপরে আটা রুটি খায়, আশীর্বাদ আটা, যেগুলো আটা, জিএসটি। লবণ, জিএসটি। সরষের তেল, জিএসটি। কোন জিনিসটা নাই? এবার শিশু জন্মাইছে, জিএসটি। ডাইপার কিনে, জিএসটি। হাসপাতালে, জিএসটি। শ্মশানের মৃত্যু হয়েছে বুড়া, জিএসটি। তাহলে জন্ম থেকে মৃত্যু জিএসটি। টুথপাস্ট থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় যে কোনো জিনিস ক্রয় করেন, জিএসটি। তাই রাহুল গান্ধী বলেন এই জিএসটি হচ্ছে মোস্ট আনসাইন্টিফিক।
অথচ এই যে আদানি আম্বানি যে কোনো আপনাদের যে কোনো যারা যারা আপনারা কম্পিউটার চালাতে পারেন একটু খোঁজ নিয়ে দেখবেন আদানি আম্বানি তারা কি ট্যাক্স দেয় রোজগার তো করছে তারা কি ট্যাক্স দেয় তাদের বৈভব হয়ে যায় লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে যে টাকাগুলো নেয় এটা বৈভব মানে কি তারা যদি না দিতে পারে ব্যাংক যদি মায়ের ক্যাশ সরকারের দায়িত্ব নেব তাহলে এই সরকার দায়িত্ব নেবে আপনার আমার পকেটের টাকা ট্যাক্সের টাকা তার জন্য জিএসটি বাড়ছে যে প্রত্যেকের জিনিসপত্রের দাম অপেক্ষা করতে কি করবে বিজয় মালিয়া টাকা দিয়ে ব্যাংকে গেল আনতে পারে না জেনারেল মোদী ভাইকে গেল আপনার টাকা দেশের সম্পত্তি দিয়ে আনতে পারে না মেহজস্কি ভাইকে গেল না আনতে পারে না যে ভদ্রলোক কইছিল भाइयों बहनों एक बार मौका दो मैं स्विट्जरलैंड में जितना भी काला धन है मैं तुरंत ला के हर एक के बैंक अकाउंट में 15 लाख करके घुसा दूंगा बुझলি না 15 লক্ষ করে প্রত্যেকের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকাই দিব আর তখন বাপস আনবো আনছিনি ঢুকছিনি টাকা এত বড় 420 লোক রে আমরা আমাদের তেলকি দিয়া প্রধানমন্ত্রী হয়ে গেল নামায় দায়িত্ব আপনার প্রতারক একটা প্রতারক প্রধানমন্ত্রীর চেয়ারে যদি থাকে দেশ তো পিছিয়ে বই মানুষের কষ্ট যে উপলব্ধি করে না তারা কিভাবে মানুষ তাদের ক্ষমতায় রাখে কাজে জাগ্রত হইতেও আপনাদের আগামী দিন তখন লড়াই আল্লাহর নামে ঈশ্বরের নামে জিজাদের নামে বুদ্ধ ঠাকুরের নামে শপথ নিন যে আমি কংগ্রেসের প্রত্যেকটি প্রোগ্রাম রাজ্য স্তরে হোক ব্লক স্তরে হোক জেলা স্তরে হোক আমি অ্যাটেন্ড করুন শুধু আমি না আমি আরো এক আজকের দিকে গিয়া আমার বুথ আমার পাড়া আমার প্রতিবেশী পাড়া আমার ওয়ার্ড আমি আরো মহিলাদের আমি বাইক করুন শপথ নিতে হইব এটা সম্মানিত চক্রবর্তী জেলা সভাপতি ব্লক প্রেসিডেন্ট কিছু করতে পারত না এটা আমাদের সকল মায়েদের বোনেদের সুনিশ্চিত করতে হইব যে আমরা কাজটা সুন্দরভাবে কইরা আগামী দিনের প্রশ্নে রাহুল গান্ধী আইতে চাইতেছে খুব শীঘ্রই রাহুল গান্ধী আইতে চাইতেছে আমরা যদি রাহুলজি थोड़ा सा और वक्त आपको दीजिए आईटी राहुल गांधी का আপনারা চাননি আইতো তাই না আইতে পাগল বিশেষ করে আদিবাসী বেল্টের মধ্যে যাইতে পাগল আদিবাসী এর প্রচুর অধিকাংশ আজকে আমি খুব খুশি আমি যদি কি কারণে এখানে আদিবাসী যারা আছে তাদের অ্যাটেন্ডেন্স তাদের উপস্থিতি সবচেয়ে বেশি আছে এখানে আমরা বইয়ে আলোচনা করতাম যে গত নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর এবং বিজেপির যে কইত নো কম্প্রোমাইজ যে কইত বিজেপির ठकाए वो 50,000 नौकरी देने का बात किया था कि नहीं दिया है क्या ठकाए करते करते ठकाएর সঙ্গে এখন কি প্রবণতা মিলছে কি রাঙ্গ খেলা এর অধিকাংশ আদিবাসী মায়েরা আছে সবকত নির্বাচনে ওই ঠকাই পার্টির ভোট দিচ্ছে দিয়ে নিজেরা ঠকছে ঠকাই পার্টির ভোট দিয়ে নিজেরা ঠকে গেছে এখন বুঝতেছে সব মানুষকে কতদিন আপনার ঠকাইবে একবার গোল খায় দুইবার গোল খায় বারংবার যখন দেখাই সব আমাদেরকে তো ইউজ করতেছে থ্রো করতেছে মানুষের তো আত্মমর্যাদা মানুষের বিবেক বুদ্ধি আছে তখন তারা সেটা ইউজ করে দেখছে
और कोई पार्टी सिर्फ कांग्रेस के अलावा ऐसा कोई पार्टी नहीं है जो आदिवासी लोगों के लिए काम कर सकता है। ये जो आप एडीसी के मोर एनवायरमेंट के बात कर रहे हो ना, वो एडीसी इंदिरा गांधी जी ने आपको दिया है, याद रखना। ये जो बड़ा दिया है पट्टा पट्टा जो मिला वो किसने दिया है बोलो? डॉक्टर मनमोहन सिंह सरकार ने दिया है, सोनिया गांधी ने दिया है, राहुल गांधी ने दिया है आप लोगों को। जो एमजीएम का काम कर रहे हो गांव में, थोड़ा बहुत पैसा जिसे मिलता है आपको, वो भी कांग्रेस। अब 17 सीटें थे, 17 को 20 बढ़ाया, 3 और बढ़ाया कॉन्स्टिट्यूशन अमेंडमेंट करके। किसने दिया? टीएमपी को शांति स्थापित करने के लिए 17 से 3 सीट और बढ़ा के 20 किया है। किसने? कांग्रेस। तो कांग्रेस আদিবাসীদের জন্য সব দিল। कांग्रेस সমস্যা এই আদিবাসী বন্ধুরা বুঝতে পারতেছে, यार बाकी सब बकवास है, बाकी सब झूठा है। सच्चा सच के राह पे चलने वाला एक ही नेता है देश में, वो है राहुल गांधी, जिसका कोई डर नहीं है, जिसका कोई भय नहीं है, ना ईडी का भय है, ना सीबीआई का भय है, ना इनकम टैक्स का भय है। वो सीधा साधा भगवान के विश्वास रखने वाला, सच्चे राह पे चलने वाला एक ही बंदा है, वो है राहुल गांधी। एक ही पार्टी है, वो है इंडियन नेशनल कांग्रेस, भारतीय जातीय कांग्रेस। इस पार्टी को आप लोग मजबूत बनाना है। बनाओगे ना? आपको बनाएंगे कि नहीं? तो यही हमारा शपथ है आज का। ये कन्वेंशन न्याय का अधिकार, ये न्याय हमको अधिकार भी तो ये लोग छीनने का कोशिश में है। इसको स्थापित करना है लड़ाई करके कि हमारा जो अधिकार संविधान में दिया है, इसे किसी भी हालत में जो बार बार कोशिश हो रहा है इसको तोड़ने का, वो हम बरकरार रखेंगे। ये हमारा अधिकार हम प्रतिष्ठित करेंगे। ये हमारा लड़ाई है, ये लड़ाई आपके लिए है और आप सबसे अनुरोध है, अपने সকলের কাছে অনুরোধ, आज से लेकर हर दिन 1-2 घंटा ज्यादा नहीं সংসার করুন, স্বামীকে রান্না করবেন, ছেলে মেয়েকে বাচ্চাকে শিক্ষা দেবেন, ঈশ্বরকে পূজা করবেন, আল্লাহকে পূজা করবেন, সব করবেন। 2 ঘন্টা कोई भी बात 2টা ঘন্টা যে কোনো সময় পার্টিকে দিয়ে জাতীয় কংগ্রেসকে 2 ঘন্টা সময় দিয়ে 2 ঘন্টার মধ্যে কি করবেন? मैं এই 2 ঘন্টা में আমি 5-10টা বাড়ি যাব, তাদেরকে বুঝাবো। ওইগো দেখছো তুমি ন্যাশনাল কিভাবে আকৃষ্ট হইতেছে ছেলে মেয়েরা, যে সময় ধরা পড়ে তখন সব শেষ, বাড়ি ঘড়ি পার্টি গ্যাস সব এবং পুরো নেশা কি হয়েছিল? নেশা মুক্তি পুরা জড়ায় রেখে সব নেশার সঙ্গে সম্পর্কে। বাঁচান ছাত্র যুবক সমাজকে, বাঁচান। মানুষ ভুলে গেছে চাকরি দাও, নকরি দাও। তাই ওই যুব কংগ্রেস একটা স্লোগান দিছে, नशा नहीं नौकरी दो। हमको क्यों नशा पिला रहे हो, क्यों जहर पिला रहे हो? हमें जीना, हमें आपको जीना चाहते हैं। कौन मार चाहिए होता बाচ্চা কাকুল ছেড়ে যাবে? আজকে অজস্র ছাত্র যুবক মারা যাচ্ছে নেশাগ্রস্ত হইয়া। আজকে হেপাটাইটিস বি আক্রান্ত হইয়া ওই ইনজেকশনেবল ড্রাগ ইউজার আইডিইউ इंजेक्शन নিয়ে নেয়, সিরিঞ্জটা নেয়, নিয়ে শেষ এইচআইভি পজিটিভ হইয়া তারা মারা যাচ্ছে। কোন সরকার হেল্প নাই? এই ব্যথাগুলো মায়েদের, এক মায়ের ব্যথা এক মায়ের যদি উপলব্ধি না করে, আরেক সংসারের ব্যথা এক সংসার যদি উপলব্ধি না করে, এই সমাজটাকে আরো ধরে রাখতে পারবে না। এই সমাজটাকে ধরে রাখতে হইব, এই সমাজটাকে শুধরাতে হইব। তার শুধু রাজনীতি না, সমাজকে শুধরে, সমাজকে সুধার, সমাজ সুধারক হিসাবে আপনাদের ভূমিকা থাকতে দেব। এই আবেদনটুকু একটা আমি ত্রিপুরা মহিলা কংগ্রেসকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই একটা সাকসেসফুল একটা কনভেনশন সম্পন্ন করার জন্য। আর নিজেদের মধ্যে মহিলা বেশি মহিলা টং টাং আওয়াজ হয় বুঝি, হিংসা রেষারেষি অনেকেরই হলো, আমি জানি অনেকের
নাও হইতে পারে, আমার ধারণা। আমি আমাদের মন থেকে ডাক দিল, আমি তো মঞ্চে বনের কথা নিকে দিয়ে মঞ্চে পাইলাম, হইতে পারে হয়ে যায়। মঞ্চে বন আর এখানে বন কোনো পার্থক্য নেই, কাজই হলে পরিচয়। আর বিশ্বাস করেন আগামী দিন কংগ্রেস প্রচুর সংখ্যক মহিলা, প্রচুর সংখ্যক যুবা, তাদেরকে আমরা স্থাপিত করি। আমাদের তো বয়সীটা আস্তে আস্তে, আমরা তো ইমোর্টাল না, আমাদের চলে যেতে হইব, আমরা তো স্পেসে যাবো, আমরা তৈরি করে দিয়ে দিতাম চাই। এই দেশটা, এই রাজ্যটাকে বাঁচানোর জন্য আগামী প্রজন্মকে আমরা তৈরি করে স্থাপিত করে দিয়ে দিতাম চাই। দেখাম চাই, চোখ বুঝালে দেখাতে পারি যে আমার ত্রিপুরার লোক ভালো আছে, আমার ত্রিপুরার প্রত্যেকটি মায়েদের মুখে হাসি আছে। মুসলমানদের আতঙ্কে না থাকে, আমার খ্রিস্টানরা যে আতঙ্কে না থাকে, আমার বুদ্ধিস্টরা যে আতঙ্কে না থাকে, সব ধর্ম একই কথা বলে। সমস্ত ধর্মের যে বই আমার ঠাকুর আসলে কুরআন আছে, বাইবেল আছে, গীতা আছে, আমি কোনো পার্থক্য দেখি না। আমার মিসের প্রত্যেকদিন রাত্রেবেলা এক পৃষ্ঠা কুরআন পাঠ করে শোনায়, আমার গীতার এক পৃষ্ঠা শোনায়, প্রত্যেক রাত্রেবেলা এক পৃষ্ঠা বাইবেল শোনায়। আমি দেখি কোনো পার্থক্য নাই। নাম বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে, সর্বোপরি শক্তিময় একজনে। কাজে এই নামে শুধু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে মানুষের লড়াই দিয়ে রক্ত ঝরাইয়া এই কংগ্রেস এই পাওনাইতে চায় না, কংগ্রেস নোংরা খেলা খেলতে চায় না। ঠিকই তার জন্য হয়তো আমরা বাইরে করতে রাজি আছি, ক্ষমতার বাইরে আমরা থাকতে রাজি আছি, কিন্তু কোন অবস্থাতেই মানুষকে খুনাখুনি, হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ এইগুলো না। আমি ওই কিশোর কুমারের শেষের একটা গান, এক দুটা গানের মধ্যে শেষের একটা গানের দুইটা লাইন দিয়ে আমি শেষ করি আমার এই সম্মেলনের বক্তব্য। এই তো জীবন হিংসা বিবাদ চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন হিংসা বিবাদ প্রকৃতে চিতাতেই সব শেষ, হায় কবরেই সব শেষ। এই তো জীবন সাদের দেহটাও একদিন এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছিয়ে পড়ে রবে। সাদের দেহটাও একদিন এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছিয়ে পড়ে রবে। চুকে যাবে জীবনে যত সব হিসেব নিকেশ, চিতাতেই সব শেষ, কবরেই সব শেষ। এই তো জীবন। কাজে নো হিংসা, নো লোভ, নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসেন। মানবতাই শেষ ধর্ম। মানুষকে মানুষ ভালোবাসবে, এর ঊর্ধ্বে কোন ধর্ম হয় না। না সনাতন, না মোহাম্মদান, না খ্রিস্টানিটি, না বুদ্ধিস্ট। মানবতাই শেষ ধর্ম, এটাই হচ্ছে শেষ কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষকে ভালোবাসবেন, কংগ্রেস প্রতিষ্ঠিত করবেন, এই আবেদনটুকু রেখে আমি আলোচনা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস জিন্দাবাদ।